আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দুবাই ইসরায়েলের সেনাবাহিনী, মন দিয়ে শুনুন। ইউএইতে ইসরায়েলের সেনাবাহিনী। আমি এটা নিজের থেকে বলছি না, এই যে রিপোর্ট আপনার সামনে। যখন খামেনির শাহাদাতের পর ইরান ইউএই ও আরব দেশগুলোর উপর প্রথম পাল্টা হামলা চালায়, তখন ইউএইতে প্রথম আঘাত লাগার পরপরই ইসরায়েল তাদের সেনাবাহিনী পাঠিয়ে দেয়। শুধু সেনা নয়, ইসরায়েল তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাও ইউএইতে পাঠায়। একটু মনোযোগ দিন, এই বিষয়টির অনেক গুরুত্ব রয়েছে। ভাবুন, ইতিহাসে প্রথমবার ইসরায়েল ও আমেরিকার বাইরে তৃতীয় কোনো জায়গায় যদি আয়রন ডোম মোতায়েন হয়ে থাকে, তবে সেটি ছিল ইউএই। জি হ্যাঁ, শুধু ইসরায়েলের সেনাবাহিনী নয়, সেই সময় তাদের সেনাদের সঙ্গে আয়রন ডোম ও ইউএইতে পাঠানো হয়েছিল। জি হ্যাঁ, শুধু ইসরায়েলের সেনাবাহিনী নয়, সেই সময় তাদের সেনাদের সঙ্গে আয়রন ডোমও ইউএইতে পাঠানো হয়েছিল। আপনি জানেন, এই কারণেই ইউএই এর শীর্ষ পুলিশ সদর দপ্তর থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় আরবদের উচিত ইসরায়েলের পাশে দাঁড়ানো এবং ইরান থেকে দূরে থাকা। হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা, কারণ যখন আপনি খোলাখুলিভাবে শুধু মুখে নয়, বাস্তবেও সব জায়গায় ইসরায়েলের সঙ্গে থাকেন, তখন এর বাইরে আর কি বলবেন? সব কিছুই তো এখন পরিষ্কার হয়ে গেছে। এখন কিছু মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছিল, না ইউএই তো এমন নয়। ভাই, আপনি বাড়িয়ে বলছেন। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছেন বাস্তবতা আসলে কি, তা নিজেদের শুধরে নিন। আজও এই রিপোর্ট রয়েছে। শুরুতেই ইসরায়েলের সেনাবাহিনী ইউএইতেই ছিল, শুরুতে আয়রন ডোম ইউএইতে মোতায়েন ছিল, কিন্তু তারা কি বাঁচতে পেরেছে? আল্লাহু আকবার। মাঝখানে যেই এসেছে, ইরানের হামলার সামনে দাঁড়িয়েছে, সেই আঘাত পেয়েছে। আমরা দেখেছি ইউএইতে ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। ইউএই এর ভেতরে আমেরিকান ও ইসরায়েলি অবকাঠামোর উপর আঘাত হয়েছে। ইউএইকে বাঁচাতে আমেরিকা পরে এসেছে, ইসরায়েল তো আগেই এগিয়ে এসেছে। আর এই পুরো যুদ্ধে ইউএই বিষয়টা গোপন রেখেছে, ইসরায়েলও গোপন রেখেছে, কিন্তু তারা কি রক্ষা করতে পেরেছে? তাদের অবস্থাও নাজেহাল হয়ে গেছে। একে বলে ইরান। আর ইরানের নিজস্ব কোনো শক্তি নেই, এটি কোনো এক গায়েবী শক্তি, এটি আল্লাহর শক্তি। ইরানের উপর এটি আল্লাহর অশেষ রহমত ছিল, যে আজ আল্লাহ নিজের রহমতে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন। আমেরিকা ও ইসরায়েল সুপার পাওয়ার হতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য যার সাথে থাকে, আল্লাহর সন্তুষ্টি যার সাথে থাকে, তাকে কেউ কিছুই করতে পারে না। কথায় আছে, যারে আল্লাহ রাখে তারে মারে কে। শেয়ার করে দিন। ইউএই এর উপরাষ্ট্রপতির উপদেষ্টা বলেছেন, ইরান সুপার পাওয়ারের মতো আচরণ করছে, যেন সে নিজেই একটা মহাশক্তি। যদিও দুনিয়া ইতোমধ্যে মেনে নিয়েছে যে ইরান একটি সুপার পাওয়ার। তিনি আরও বলেছেন, ইরান সুপার পাওয়ারের মতো আচরণ করছে, অথচ তার কাছে পারমাণবিক অস্ত্র নেই। তাহলে দুনিয়া ভাবুক, যদি তাদের কাছে পারমাণবিক শক্তি থাকতো বা চলে আসে, তবে তারা কি না করতে পারত। ইরান আরবদের উপর যে হামলা করেছে, তার জবাবে আরব দেশগুলো তুলনামূলকভাবে অনেক শান্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন ভাবুন, যেমন পাড়ার কোনো ছোট বাচ্চা যদি সাহস দেখিয়ে পাড়ার দুই গুন্ডার সাথে লেগে যায়, তাহলে সে যদি 4টে চড়ক খায়, তবু কি তার সম্মান বাড়বে না? এখানে তো ইরান মারও খায়নি। ইরান তার কিছু মানুষকে হারিয়েছে ঠিকই, কিন্তু তারা হাঁটু গেড়ে বসে পড়েনি। তো সেই পাড়ার বাচ্চাটি সবার সামনে, পুরো পাড়ার সামনে দুই গুন্ডার সাথে লড়ে গেল, তাহলে সম্মান তো সেই বাচ্চাটির হবে যে এত বড় শক্তির বিরুদ্ধে সাহস দেখিয়েছে। তেমনি ইরানও সম্মান পেয়েছে। যেখানে পুরো বিশ্ব আমেরিকা ও ইসরায়েলকে ভয় পায়, সেখানে ইরান সবার জন্য লড়ছে। এটাই সেই খেলা, যেখানে পারমাণবিক শক্তি না থাকলেও তারা সুপার পাওয়ারের মতো আচরণ করছে। ইউএই এর উপরাষ্ট্রপতির উপদেষ্টা হয়তো বুঝতে পারেননি, তার এই কথায় ইরানের মর্যাদা আরও বেড়ে যাচ্ছে। ইরান যা যা বলেছিল, আজ আমরা তা ঘটতে দেখছি। যুক্তরাজ্য সরকার তাদের জনগণকে সতর্ক করেছে যে মূল্যস্ফীতি আরও বাড়বে। আমরা খবর দেখাতে দেখাতে ক্লান্ত, আপনারা শুনতে শুনতে ক্লান্ত, আর আমরা খবর বানাতে বানাতে ক্লান্ত। কিন্তু ইরানের জনগণের সাহস শুনুন, ইরানের জনগণকে একটু দেখুন। প্রতিদিন রাতভর রাস্তাগুলো মানুষে ঠাসা থাকে। আজও ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের সরকারের সমর্থনে বিক্ষোভ করছে এবং বলছে তাদের, অর্থাৎ ইরানের জনগণের, আমেরিকার সঙ্গে কোনো চুক্তির দরকার নেই। যদি যুদ্ধ হয় তবে সেটি শেষ পর্যন্ত হওয়া উচিত। আপনি হয়তো আমার কথা মানেন না, কারণ আপনার মনে হয় আমি ইরানের সমর্থক। কিন্তু ইরান যদি আজ ভুল কিছু করে, আমি যেমন অন্যদের বিরুদ্ধে বলি, তেমনি ইরানের বিরুদ্ধেও বলবো। আমি বলছি, ইরানকে বাদ দিন, যদি সৌদি আরব নিজেদের মর্যাদা রক্ষা করে বা তুরস্ক করে, তাহলে আমি তাদের পক্ষেও কথা বলবো। আমি সরাসরি ও বাস্তব কথা বলি, কোনো ধর্মীয় পক্ষপাত নিয়ে নয়। যারা ধর্মের নামে কথা বলে, তাদের মোকাবিলা করা সহজ নয়, তাদেরকে চ্যালেঞ্জ করার সাহস অনেকেরই নেই। কিন্তু গতদিনে আমরা নিরপেক্ষভাবে সত্য কথাই বলে এসেছি, তাই আমার উপর প্রশ্ন তোলার আগে নিজের অবস্থানটা আগে যাচাই করুন। এখন যারা আমার কথা মানতেন না, এই বিষয়টা হয়তো মানবেন। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স নিজেই পেন্টাগনের দাবির উপর প্রশ্ন তুলেছেন। পেন্টাগন বারবার বলেছে, আমরা জিতে গেছি, আমরা ইরানকে হারিয়েছি। কিন্তু জেডি ভ্যান্স প্রশ্ন তুলেছেন, যখন ইরানের মিসাইল এখনও আছে, ড্রোন এখনও আছে, ইরান এখনও পূর্ণ শক্তিতে দাঁড়িয়ে আছে, তাদের সরকার ভেঙে পড়েনি, তাহলে কিভাবে বলা হচ্ছে যে আমরা জিতে গেছি? বরং এই যুদ্ধে আমেরিকার অস্ত্রশস্ত্রই অনেক কমে গেছে।
এটা ভাবার বিষয়। এ কথা বলেছেন সেই ব্যক্তি যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। অর্থাৎ আমেরিকার ভেতরেই মতভেদ তৈরি হচ্ছে। একই শিবিরের লোকেরা একে অপরের সঙ্গে একমত নয়, অথচ তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন তারা স্ট্রেইট অব হরমুজ খুলে দেওয়ার জন্য ইরানের সঙ্গে আলোচনা করবে। ইরানও এই প্রণালী খুলতে আগ্রহী এবং বলছে তারা এটি খুলে দেবে। এখানে ইরানের কৌশলও বোঝা দরকার। ইরান চায় স্ট্রেইট অব হরমুজ তাদের নিজস্ব শর্তে খোলা হোক। প্রথম শর্ত হবে আমেরিকাকে তাদের অবরোধ তুলে দিতে হবে, পুরো পথ পরিষ্কার করতে হবে। তারপর আমরা স্ট্রেইট অব হরমুজ আগের মতো খুলে দেব। তবে সেটা হবে আমাদের শর্ত ও নিয়ম অনুযায়ী। যার কাছ থেকে ফি নেওয়া দরকার নেওয়া হবে, যাকে যেতে দেওয়া হবে সে যাবে, আর যাকে আটকাতে হবে তাকে আটকানো হবে। এখন পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, কিন্তু স্ট্রেইট অব হরমুজ আবার খুলে দেওয়া হবে। তবে এর বিনিময়ে তেমন কিছু হবে না, মূলত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি হবে, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কেউ কথা বলতে না পারে। আমেরিকার কাছে যেন ইরানের পারমাণবিক বিষয়ে কথা বলার কোনো সুযোগই না থাকে এবং ইরানও একটি দীর্ঘ সময় হাতে পেয়ে এই যুদ্ধবিরতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাজ্য আমেরিকার অবস্থানকে সমর্থন করেনি। তারা বলছে আমেরিকা যে অবরোধ আরোপ করেছে ইরানকে ঠেকাতে, সেটিকে তারা সমর্থন করে না। ফলে আন্তর্জাতিকভাবে আমেরিকা কিছুটা একঘরে হয়ে পড়ছে। অন্যদিকে রাশিয়া ও ইরানের মধ্যেও ঘনিষ্ঠতা বাড়ছে। কিরগিজস্তানে দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে, যা ভবিষ্যতে আরও সমন্বয়ের ইঙ্গিত দেয়। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, সরকারি পর্যায়ে যাই হোক, আরব বিশ্বের অনেক কর্মকর্তা ও সাধারণ মানুষ ইউএই এর অবস্থান থেকে দূরে সরে এসে ইরান ও ইরানিদের প্রতি সম্মান দেখাচ্ছে। কেউ ভয় করছে, কেউ ভালোবাসায়, আবার কেউ এ সংঘাতের পর উপলব্ধি করেছে যে ইরানিদের মধ্যে বিশেষ কিছু আছে। যখন সৌদি আরবে হজ পালনের জন্য ইরান থেকে প্রথম ফ্লাইট পৌঁছায়, তখন সৌদি আরবের কর্মকর্তা ও সাধারণ মানুষ ইরানিদের এমনভাবে স্বাগত জানায় যেন বহুদিন পর ভাই বোনদের সঙ্গে দেখা হচ্ছে। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর পরিবারের কেউ ফিরে এলে যেমন উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়, ঠিক তেমনই আচরণ করা হয়েছে। এই যে দেখুন, আল জাজিরার রিপোর্টে এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে। সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের শর্তগুলো মানতেই হবে, তবেই এই যুদ্ধ শেষ হবে, না হলে পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকবে। আমেরিকার আসল কষ্ট এখানেই। সে তো সব জায়গায় লুটপাট চালিয়েছে। কোথাও গিয়ে তেলের উপর দখল করেছে, কোথাও কয়লার খনি দখল করেছে। তেলের জন্য সে পুরো দুনিয়ায় হস্তক্ষেপ করেছে, এসব সবারই জানা। ট্যাক্স নিয়েছে, টাকা আদায় করেছে, লুটপাট করেছে, জমি দখল করেছে। এই সব কাজ আমেরিকা ও ইসরায়েল করেছে। এখন প্রায় একই ধরনের কাজ ইরানও করছে। তাদের নিজস্ব এলাকায় যেখানে স্ট্রেইট অব হরমুজ অবস্থিত, সেখানে তারা টোল বা কর বসিয়েছে। অর্থাৎ এই পথ দিয়ে যেই যাবে তাকে টাকা দিতে হবে। এখন যে আমেরিকা এতদিন লুটপাট করত, তার কাছে এটা কিভাবে ভালো লাগবে? বরং তারা ভাবছে এই আইডিয়াটা আগে আমাদের মাথায় এলো না কেন? এ টাকা তো আমাদের লুট করা উচিত ছিল। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরান জেদ ধরে আছে এবং হরমুজ প্রণালীতে যে পরিবর্তন করেছে সেটাকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যেন এখন এটাই নতুন নিয়ম। তিনি বলেছেন এটা কখনোই গ্রহণযোগ্য না। এখন অনেকের বুক গর্বে ভরে উঠতে পারে, কিন্তু এটা ইরানের নিজস্ব শক্তি নয়, বরং আল্লাহর শক্তি। আল্লাহ এমনভাবে ইরানের পুরনো অস্ত্রীয় শক্তি দিয়েছেন যে তা অবাক করার মতো। আপনার স্ক্রিনে যে F5 বিমানটিকে দেখছেন, এটি দেখুন। আজকের যুগ হলো লকহিড মার্টিন F-35 লাইটনিং 2 এর, কিন্তু এই নর্থ্রপ F5 হলো বহু পুরনো শাহের আমলের প্রায় 30 থেকে 40 বছর আগের আমেরিকা থেকে কেনা বিমান। দেখতে পুরনো, ক্ষমতাও সীমিত। আজ তো F-35 এর যুগ, আর এই F5 হলো শাহ এর আমলের, আজ থেকে 30 থেকে 34 বছর বা তারও বেশি পুরনো আমেরিকার তৈরি বিমান, যা সেই সময় ইরান কিনেছিল। এই F5 দেখতে পুরনো এবং এর ক্ষমতাও তেমন কিছু নেই, কিন্তু জানেন রিপোর্টে কি বলছে? এই যে দেখুন, আপনাদের সামনে রিপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের এই F5 ফাইটার জেট যুদ্ধের সময় আরব দেশগুলোর আকাশ সীমায় প্রবেশ করেছিল এবং ইউএই, বাহরাইন সহ বিভিন্ন দেশের বহুস্তরীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছিল। ডিফেন্স লেয়ার বলতে বোঝায় একটির পর একটি প্রতিরক্ষা স্তর। সামনে একটি সিস্টেম, সেটি পার হলে আরেকটি, তারপর রকেট লঞ্চার, যাতে ড্রোন বা বিমান এলে গুলি করে নামানো যায়। এভাবে 4-5টি স্তর থাকে। এই পুরনো F5 সেই সব স্তর পেরিয়ে ইউএই, বাহরাইন সহ বিভিন্ন দেশে আমেরিকান ঘাঁটিতে পৌঁছায়, সেখানে বোমাবর্ষণ করে এবং নিরাপদে আবার ইরানে ফিরে আসে, এমনটাই রিপোর্টে দাবি করা হয়েছে। এই রিপোর্টে ঠিক এটাই লেখা আছে যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই একই রিপোর্টে বলা হয়েছে পেন্টাগন এবং আরব দেশগুলোর যে ক্ষতির কথা প্রকাশ করেছে, বাস্তবে ক্ষতি তার চেয়েও অনেক বেশি, বহুগুণ বেশি ক্ষতি হয়েছে। এমনকি বলা হয়েছে কাতার ও কুয়েতে ইরানের F5 এমনভাবে আমেরিকান ঘাঁটিগুলোতে বোমাবর্ষণ করেছে যে সেগুলো মেরামত করতেই $বিলিয়ন খরচ হবে। মিলিয়ন নয়, বিলিয়ন। তবু অনেক সময় লাগবে, তারপরে কেবল ওই ঘাঁটিগুলো আবার চালু করার মতো অবস্থায় আসবে। এদিকে একটি ইরানি হ্যাকার গ্রুপ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একজন ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলের ভেতরে কোনো এক ব্যক্তি তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
বিশ্বাস করুন, ইরানের সাথে জোর করে যুদ্ধ বাঁধিয়ে আমেরিকা নিজেদের কর্মকর্তা এবং পুরো ইসরায়েলকে বিপদে ফেলে দিয়েছে। ওদের মনে হচ্ছে ওরা জিতে গেছে, কিন্তু এখন খোদ হোয়াইট হাউস, পেন্টাগন এবং আমেরিকার উপরাষ্ট্রপতি নিজেদের দাবির উপর প্রশ্ন তুলছেন যে আরে, আমরা তো ঘোষণা করে দিয়েছিলাম যে জিতে গেছে, কিন্তু এখানে তো ইরান অনেক বেশি শক্তিশালী। অনেকে এ যুদ্ধ চলাকালীন শুনেছেন আমি আগে বলেছিলাম আমেরিকা যে অস্ত্র ব্যবহার করছে ইরান সেগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলবে। এখন সেই রিপোর্ট সামনে এসেছে। আমেরিকার যেসব আধুনিক অস্ত্র ইরানের হাতে পড়েছে, যেমন টমাহক মিসাইল, MQ-9 র্যাপ্টর, ড্রোন, GBU-39 বোমা, JASSM মিসাইল এবং GBU-57 বাংকার ব্লাস্টার, এমন আরও অনেক মিসাইল ও বোমার গোলা যা আমেরিকা ও ইসরায়েল ব্যবহার করেছিল, এসবের রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে। ইরানের তেহরান, ইস্পাহান, মাশহাদ, কোম সহ বিভিন্ন স্থানে অনেক মিসাইল ও বোমা পড়েছিল যা বিস্ফোরিত হয়নি। ইরান সেগুলো খুব যত্ন সহকারে সংগ্রহ করেছে এবং এখন সেগুলোর অনুকরণে নিজেদের প্রযুক্তি তৈরির কাজ শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।